প্রিয় বন্ধুরা আমার, আমি বিমল কুণ্ডু একজন বাঙালি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সাদর সম্ভাষণ। বন্ধুরা আমার, এর আগে আমি বাংলাদেশে হিন্দুদের সহ অন্যান্য সংখ্যালঘুদের ভবিষ্যৎ এই টাইটেলে 10টি ভিডিও আপনাদের শোনার জন্যে পোস্ট করেছিলাম। যাই হোক, কিছু লোক হয়তো শুনেছেন এবং দেখেছেন যে আমি কী বলতে চেয়েছি আমার এই ভিডিওগুলোর মধ্য দিয়ে। যেটা বলেছি আর অতীতের দিকে ফিরে না থেকে বলছি যে আপনারা আপনাদের মতো করে সিদ্ধান্ত নেবেন এবং বর্তমান দেশের যা পরিস্থিতি, সেই পরিস্থিতির উপরে আপনাদের লক্ষ্য অর্জনে এগিয়ে যেতে হবে। তো বন্ধুরা আমার, আজকে আমি বেশ কয়েকদিন পরে ভিডিও করতে এলাম। আমার আজকের টাইটেল হচ্ছে শেখ হাসিনা কবে ফিরবেন। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বিভিন্ন ভিডিও চ্যানেলের মাধ্যমে, যাকে আজকের দিনের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া, তার মধ্য দিয়ে আপনারা প্রায়ই দেখতে পান বা শুনতে পান। এই কালকেই শেখ হাসিনা দেশে ফিরবে, 26শে মার্চ স্বাধীনতার দিন দেশে ফিরবে, 16ই ডিসেম্বর দেশে ফিরবে, বিভিন্ন 7ই মার্চ দেশে ফিরবে, বিভিন্ন তারিখ নির্ধারণ করে ইউটিউবের যারা বক্তা তারা মতামত ব্যক্ত করে থাকেন। এতে করে কি হয়, আমরা কিছুটা হেয় প্রতিপন্ন হচ্ছি আমাদের জনসাধারণের কাছে, ফলোয়ারদের কাছে, যে কই এই ইউটিউবাররা যে সমস্ত কথা বলেন তা তো সত্যি হয় না, মিথ্যা হয়, এরা মানুষকে শুধু শুধু ব্লাব দিচ্ছেন। আমাদের যে সমস্ত কর্মীরা রয়েছেন একেবারে রুট লেভেলে, তাদের অবস্থা আজকে খুবই শোচনীয়। আওয়ামী লীগের কোনো নেতা দেশে নেই, তাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। কদিন আগেই আমরা যেটা দেখতে পেলাম, জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে গিয়েছে কয়েকটা ছেলে মেয়ে, তাদেরকে সঙ্গে সঙ্গে পুলিশ তাদেরকে অ্যারেস্ট করেছে। জয় বাংলা যে আমাদের স্বাধীনতা সংগ্রামের যে স্লোগান, জাতীয় স্লোগান, সেই স্লোগান রাস্তায় দাঁড়িয়ে কেউ দিতে পারছে না। যাই হোক, বর্তমান সরকার অর্থাৎ তারেক রহমানের সরকার ক্ষমতায় আসার পর আমরা সবাই আশা করেছিলাম যে এই সরকার আমাদের দেশের অনেক দুর্ঘটনা ঘটার পর, এবং বিশেষ করে তারেক রহমান সাহেব আজ 17 বছর যাবৎ প্রবাদ জীবন থেকে ফেরার পর যে সরকার বিএনপি নিয়ে গঠন করলেন, তারা দেশের মানুষের অবস্থা বুঝে এবং তত্ত্বাবধায়ক ইউনূস সরকারের 18 মাসের শাসনে যে সমস্ত অবিচার করা হয়েছে জনগণের উপর, আওয়ামী লীগের কর্মীদের উপর, বিনা দোষে মানুষের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, পিটায় মারা হয়েছে, লুণ্ঠন করা হয়েছে, নারীদের সম্ভ্রম লুট করা হয়েছে, সে সমস্ত বিচার করবেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের ভাস্কর্যকে যেভাবে অপমান করা হয়েছে, সমস্ত জাতির লজ্জা। বঙ্গবন্ধু সেই আমাদের স্বাধীনতার সূতিকাগার 32 নম্বর বাড়ি, সেটায় দুষ্কৃতিকারীরা ভেঙে ধুলায় মিশিয়ে দিয়েছে। আমাদের ধারণা ছিল তারেক সরকার ক্ষমতায় আসবার পর অন্ততপক্ষে সংসদে এগুলো বিচার করার আশ্বাস দেওয়া হবে, এই সমস্ত অপকর্মের, এই সমস্ত অপরাধের। তার মধ্য দিয়ে জনগণের আস্থা অর্জন করবে বিএনপি সরকার। কিন্তু তার তো কোনো হদিশ নেই, সে সম্পর্কে সরকার কিছুই বলেনি। বরং জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেই যারা স্বাধীনতা বিরোধী চক্র, যারা পাকিস্তানপন্থী রাজাকার আলবদর জামাত, যাদেরকে যুদ্ধাপরাধের বিচারে ফাঁসি দেওয়া হয়েছিল, সেই সমস্ত লোকদের নামে
সংসদে উত্থাপন করা হয়েছে তাদের নাম তাদের মৃত্যুতে শোক প্রকাশ করার জন্য। কি বিচিত্র এই দেশ ছিল কাশ! একটা স্বাধীনতার সপক্ষের শক্তি তারেক রহমান এবং তার মন্ত্রী পরিষদ, সাংসদ বৃন্দ, বহু মুক্তিযোদ্ধা রয়েছেন এই সাংসদদের মধ্য দিয়ে, নির্বাচিত সংসদদের মধ্যে। তাদের সামনে তারা উপস্থিত থাকতে কি করে এই স্বাধীনতা বিরোধীদের শোক প্রস্তাব সংসদে আনা হলো এবং সেটা পাশ করা হলো, তা ভেবে আমরা বিস্মিত হচ্ছি। আমরা যারা মুক্তিযোদ্ধা, আমি একজন মুক্তিযোদ্ধা, লজ্জায় ঘৃণায় মাথা অবনত হয়ে আছে। মনে হয় আত্মহত্যা করি। ৩০ লক্ষ শহীদের রক্তের উপর পা দিয়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছিল ২ লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে, সেই পবিত্র জাতীয় সংসদে দাঁড়িয়ে স্বাধীনতা বিরোধী চক্র বড় বড় কথা বলবে, দেশের রাষ্ট্রপতিকে অসম্মান করবে, জাতীয় সঙ্গীতকে অবমাননা করবে। এগুলো কেই বা সহ্য করতে পারে? যাই হোক, দেশে আজকে বহু রকমের সমস্যা তৈরি করে রেখে গেছে এই ইউনূস সরকার। সে সমস্ত সমস্যার দিকে নজর না দিয়ে আমরা যেটা আশা করেছিলাম বিএনপি সরকারের কাছে, তারা দেখছি সেই ইউনূসের দেখানো পথেই হাঁটছে। তাজ্জব বুনে যেতে হয়। আমরা শুনেছিলাম তারেক রহমান ১৭ বছর পর যখন দেশে ফিরে আসেন, তিনি নাকি আমেরিকা, ইন্ডিয়া এদের কাছে নানারূপ ওয়াদা করে, নানারূপ শর্ত দিয়ে দেশে ফিরে আসতে পেরেছেন। কারণ তিনি একবার লন্ডন থেকে বক্তৃতা বলেছিলেন, যেটা গণমাধ্যমে সূত্র মারফত, আমরা সংবাদের সূত্র মারফতে আমরা জানতে পেরেছিলাম। তিনি বলেছিলেন যে দেশে ফিরে আসাটা শুধু তার নিজের উপর নির্ভর করছে না। সেই থেকে আমরা বিভিন্ন সংবাদপত্রের খবরে, বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে আমরা জানতে পেরেছিলাম যে এখানে আমেরিকা এবং ভারতের কিছু রয়েছে, রেস্ট্রিকশন রয়েছে, এবং সেগুলো মিটিয়েই তারেক রহমানকে দেশে আসতে হয়েছে। কই, আমরা তো শুনেছিলাম যে ইন্ডিয়া যে শর্ত রোপণ করেছে, সেই শর্তে বলা হয়েছে আওয়ামী লীগের উপর থেকে অবৈধভাবে ইউনূস সরকার যে তাদের রাজনীতি বন্ধ করে গেছে, রাজনীতি কার্যক্রম, সেটাই সরকার সংসদের প্রথম অধিবেশনে এসে তুলে নেবে। কিন্তু আজকে যেটা আমরা দেখতে পাচ্ছি, সংসদে এই আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা আরও কঠিনভাবে প্রয়োগ করার জন্যে সংশোধনপূর্ব বিল নতুন করে আনা হচ্ছে। এটা কিসের আলামত বহন করে? আজকে বিশেষ করে আওয়ামী লীগকে, আওয়ামী লীগের সমর্থনকারীদের, সারা বাংলাদেশ এবং পৃথিবীব্যাপী যে সমস্ত আওয়ামী লীগ নেতা কর্মী ছড়িয়ে ছিটে আসেন, সবাইকে আজকে এই বিষয়টির প্রতি নজর দিয়ে নতুন করে ভাবতে হবে। সবাই তো আশা করেছিল এই শেখ হাসিনা এবার বোধহয় দেশে ফিরবে, আওয়ামী লীগ তাদের গণতান্ত্রিক অধিকার পেয়ে নতুন করে রাজনীতি শুরু করতে পারবে দেশে। তারা এইবার বুঝুন যে শেখ হাসিনার দেশে ফেরাটা কত কঠিন হতে যাচ্ছে, এবং গণতান্ত্রিক বলে যে সরকারকে দেশবাসী ক্ষমতায় বসিয়েছে, তারা কি ওই অবৈধ ইউনূস সরকারের এপিঠ হতে যাচ্ছে? এই প্রশ্ন আজকে আমাদের মনে উঠছে। আমরা আশা করেছিলাম যে সত্যি দেশের মানুষ, বিশেষ করে আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা একচেটিয়াভাবে বিএনপি সরকারকে ভোট দিয়েছিল, বিএনপির লোকদেরকে, তারেক জিয়াকে ভোট দিয়েছিল, যে তারেক জিয়া আসলে আমরা যে অত্যাচারিত হয়েছি, নিষ্পেষিত হয়েছি, তার একটা সুবিচার আমরা পাবো এবং আমাদের দিকে দৃষ্টি দেওয়া হবে। আমি আমার দেশের জনগণ এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের একটা কথা স্মরণ করে দিতে চাই। ইউনূস সরকার চলে যাবার কিছুদিন আগেই, এই 1 সপ্তাহ আগেই, তাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রাজার রহমানকে পাঠিয়েছিলেন আমেরিকায়। সেখানে তিনি
একটা চুক্তি করে এসেছেন আমেরিকার সঙ্গে, সমঝোতা চুক্তি। সেই চুক্তিটা হচ্ছে এনডিএ। চুক্তিটার নাম এনডিএ মানে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট। আমেরিকার সঙ্গে যে চুক্তি হয়েছে ইউনিট সরকারে তা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, সেটাকে প্রকাশ করা যাবে না। কিন্তু ইতিমধ্যে কিছু কিছু প্রকাশ পেয়েছে যে আমেরিকার অনুমোদন না নিয়ে বাংলাদেশ কোনো দেশ থেকে কোনো দ্রব্য, অস্ত্রপাতি, বিমান, খাদ্যদ্রব্য, তেল এগুলো কিছুই আমদানি করতে পারবে না। যা কিছু করতে হবে আমেরিকার অনুমোদন নিয়ে করতে হবে। তাহলে এই একটা ক্লজই বা একটা শর্তই তো আমাদের কাছে মনে হচ্ছে যে উনি সরকার যাবার আগে দেশটা সম্পূর্ণরূপে আমেরিকার হাতে তুলে দিয়ে গেছে। কী চুক্তি করেছে দেশবাসী এটা জানতে চায়, আমরা জানতে চাই। বর্তমান সরকারের কাছে আমাদের দাবি, যেই চুক্তি এনডিএ চুক্তি কী করেছে সেটা দেশবাসীকে জানানো হোক। আপনারা এটা সংসদে উত্থাপন করুন, এটার উপর সংসদে আলাপ আলোচনা হোক। এটা দেশবাসী এবং আমরাও চাই। আমি আরেকটা বিষয়ের উপর দৃষ্টি আকর্ষণ করছি। আজকে সরকার সংসদে আওয়ামী লীগের উপর শেখ হাসিনার উপর রেস্ট্রিকশন ইম্পোজ করতে যাচ্ছে, আওয়ামী লীগের রাজনীতির উপর রেস্ট্রিকশন ইম্পোজ করতে যাচ্ছে। কত বড় বড় কাজ দেশের ফেলে রেখে আজকে আওয়ামী লীগের ভয়ে ভীত হয়ে সরকার ওই অবৈধ ইউনুসের মতো, সুদখোর ইউনুসের মতো আজকে ওই পথে হাঁটতে চাচ্ছে। জানেন অবৈধ ইউনুস সরকার কী করেছে? আজকে দেশে কয়েকদিনের মধ্যে কত শিশুর জীবন গিয়েছে হামের টিকার জন্যে। কেন হামের টিকা নেই দেশবাসীটা জানতে চায়। পার্লামেন্টে এটা আলোচনার দাবি জানাচ্ছি আমরা। কই, আওয়ামী লীগ সরকারের সময় তো কখনো হামের টিকার অভাব হয়নি। প্রত্যেকটি হাসপাতাল থেকে শিশুটি জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে গ্রামে গঞ্জে খুঁজে খুঁজে স্বাস্থ্যকর্মীরা নবজাত শিশুদেরকে হামের টিকা দিয়েছে। সেই হামের টিকা নাকি নেই। ইউনুস সরকার কথা উঠেছে যে অবৈধ ইউনুস সরকার, সুদখোর ইউনুস সরকার, দুর্নীতিবাজ ইউনুস সরকার যাবার আগে 128 কোটি টাকা ঘুষ পেয়ে কোন এক বাংলাদেশি সংস্থাকে এই হামের টিকা সরবরাহ করার অনুমোদন দিয়েছিল বা অর্ডার দিয়েছিল। তারা হামের টিকা এখন পর্যন্ত আবিষ্কারই করতে পারেনি, উৎপাদনই করতে পারেনি। কোথার থেকে দেবে? কাজেই আজকে এই অবৈধ ইউনুস সরকারের গাফিলতিতে এতগুলো শিশুর জীবন চলে গেল। কে এর জন্য দায়ী? তাদেরকে শাস্তির আওতায় আনা হোক, সংসদে এটা আলোচনা করা হোক। কিন্তু আমাদের যাদের বলে আমরা আশা করেছিলাম বিএনপি সরকার, যে সরকারের মধ্যে আমার নিজের ব্যক্তিগতভাবে বেশ কয়েকজন বন্ধুবান্ধব রয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, সে আমার অত্যন্ত ঘনিষ্ঠ মানুষ ছিল একদিন, হয়তো আজকে ভুলে গেছে বড় দলের মহাসচিব হয়ে, বড় দলের মন্ত্রী হয়ে। কারণ তার মুখে উল্টাপাল্টা কথা আমরা কদিন ধরে শুনতে পাচ্ছি, যেটা তার কাছে আশা করা যায় না। যদিও তার বাবা চখা মিয়া মুসলিম লীগের লোক ছিলেন এবং ওখানে তিনি ঠাকুরগাঁতে পিস কমিটির চেয়ারম্যান ছিলেন, রাজাকার দলে ছিলেন বলা যায়, সোজাসুজি কথা। তাহলে সেদিনের নতুন প্রজন্মের মির্জা ফখরুল ইসলাম আলমগীর অত্যন্ত আধুনিক মনস্ক ছিলেন বলে আমি জানি। তিনি নাটক করতেন, টেনিস খেলতেন একসময়, টেনিস বলছি আমি, ক্রিকেট খেলতেন একসময়। তার এক বন্ধু আমার খুব ক্লোজ বন্ধু মানিক, তারা ক্রিকেট প্লেয়ার ছিল ঠাকুরগাঁতে। তো তার কাছে তো আমরা এই উল্টাপাল্টা কথা আশা করিনি। তারেক রহমান বহুদিন দেশে ছিলেন না, তিনি হয়তো অনেক কিছুই অবগত নন কি ঘটেছে 17 বছরে তার জীবনে অ্যাবসেন্ট থাকাকালীন। সে বিষয়ে সম্যক একটা ধারণা যারা পুরান বিএনপির নেতা আছেন তারা সে সম্পর্কে তাকে ধারণা দিয়ে সেইভাবে পরিচালিত করতে পারতেন। আমি বলতে চাই, জনাব তারেক রহমান, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার উপর কী হয়েছে বা আপনাদের শাসন আমলে কে, সেগুলো ভুলে যেতে হবে। কারণ
পদ্মা দিয়ে, যমুনা দিয়ে এই 17 বছরের মধ্যে অনেক জল গড়িয়ে গেছে। অনেক কিছু ঘটেছে দেশে, সেগুলো জানুন আপনি। নতুন করে সিদ্ধান্ত নিন। আপনি দেশবাসীকে কীভাবে এগিয়ে নেবেন, কীভাবে আপনি দেশের উন্নতি বিধান করবেন। এই যে শিশুগুলো মরে গেল, তাদের টিকার ব্যবস্থা আপনি করবেন। সে সমস্ত রেখে আপনি এখন খাল কাটার প্রোগ্রামে নেমেছেন। আরে বাবা, এটা তো পরেও করা যেত। আগে গুছিয়ে নিন ঘরটা, আগে আপনার ঘরটা আপনি গুছিয়ে নিন। ইম্পর্টেন্ট যেটা, সব জরুরি প্রায়োরিটি যে কাজে, সেটা আগে করুন। তারপর খাল দুদিন পরেও কাটা যাবে। আস্তে আস্তে করুন। আপনি হয়তো আপনার পিতার সেই খাল কাটা প্রোগ্রামের কথা আপনার মনে আছে, সেটা দিয়ে আপনি শুরু করবেন। কেউ নিষেধ করেনি। নদীগুলো ড্রেজিং করুন, খালগুলো ড্রেজিং করুন, সেটা বড় কাজ। খাল আর নতুন করে কাটতে হবে না। যে খাল আছে সেগুলো ড্রেজিং করুন। পদ্মা নদী, যমুনা নদী, ঢাকার পাশে বুড়িগঙ্গা, সেগুলো ড্রেজিং করুন। সরবরাহ, প্রবাহ বৃদ্ধি করুন, পানি প্রবাহ বৃদ্ধি করুন। সেটা অনেক বড় কাজ করা হবে। সেগুলো রেখে আপনি এখন খাল কাটতে গিয়েছেন। কি বলবো, আমাদের কথা আপনি শুনবেন না, মনে করেন আমরা আওয়ামী লীগ আপনার বিরুদ্ধে। না না, যেটা সত্যি কথা, যেটা করলে দেশের উপকার হবে, সে কথা কেন বলবো না? সেটা আপনার দ্বারা হোক, আওয়ামী লীগের দ্বারা হোক, বিএনপির দ্বারা হোক, সেটা কেন বলবো না? আমরা তো বলি না যে স্বাধীনতার বিরুদ্ধে দল বিএনপি, বিএনপি স্বাধীনতার সপক্ষের দল। একজন মহান মুক্তিযোদ্ধা জেনারেল জিয়াউর রহমান যে দলের প্রতিষ্ঠাতা, তাকে কি করে বলবো আমরা যে তারা দেশের স্বাধীনতা বিরোধী? এই বদনামটা যাতে আপনাদের উপর না আসে। কিছু কিছু লোক আছে বিএনপির মধ্যে যারা এই বদনামটা এনে দিতে চায়। যখনই আপনার দল ওই জামাত ইসলাম, এনসিপির দিকে সমঝোতা করবে, তখন কিন্তু আমাদের মনে খুব লাগবে, এটা কষ্ট হবে আমাদের। আপনার নিজেকে টিকে থাকতে হলে, বিএনপিকে সুন্দরভাবে দেশ পরিচালনা করতে হলে, গণতান্ত্রিক দল হিসাবে আর একটা গণতান্ত্রিক দলকে, বড় দল আওয়ামী লীগ, তাকে দেশে আনতে হবে। তাদের রাজনীতি করার সুযোগ দিতে হবে। আরেকবার বলছি, যদিও সংসদে বিল আসছে, এখনও তো পাস হয়নি। আপনি তো এখনও আওয়ামী লীগকে পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করেননি। এখনও আপনার হাতে সময় আছে। আপনার রজার রহমান পররাষ্ট্রমন্ত্রী 8 তারিখে ইন্ডিয়াতে যাবে। সেখানে ভারত কী বলে এ সম্পর্কে, শেখ হাসিনা সম্পর্কে, সেটা একটু শুনুন দয়া করে। শুনে তারপর আপনি সিদ্ধান্ত গ্রহণ করবেন। মনে রাখবেন, বহু দূর থেকে আমেরিকা এসে, লন্ডন এসে কিন্তু আপনাকে রক্ষা করবে না। বাড়ির কাছে যে প্রতিবেশী ভারত, সেই কিন্তু সর্বপ্রথম আপনার পাশে যে দাঁড়াবে। যেমন আজকে তেল ক্রাইসিসে ভারত সর্বপ্রথম বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে, এবং আপনিও, আপনার সরকার ভারতের কাছে হাত পেতেছেন তেলের জন্য। এগুলো মনে রেখে রাজনীতি করতে হবে। আর আজকের বেশ কয়েকদিন পর আমি রাজনৈতিক বিষয়ে আমার বক্তব্য রাখছি। আজকে আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। আপনারা তো অনেক প্রচার করেছেন, অনেক কথাই বলেছেন। নেত্রী কবে ফিরবেন এ সম্পর্কে, ওই যে বাংলাদেশে আজকে যে সমস্ত কর্মীরা পড়ে পড়ে মার খাচ্ছে, লুকিয়ে আছে, নিজের বাড়িঘরে পর্যন্ত যেতে পারছে না, 2 বছর প্রায় হতে চললো, নিজের ছেলে মেয়েকে দেখতে পাচ্ছে না, কথা বলতে গেলে তাদের মার খেতে হচ্ছে, জেলে যেতে হচ্ছে, জয় বাংলা বললেই পিটুনি খেতে হচ্ছে, শহীদ মিনারে ফুল দিতে গেলে তাদেরকে কারাবন্দি করা হচ্ছে। তাদের কথা কি ভাবছেন? আমি তো আমার কয়েকজন বন্ধু যারা বিদেশে আছেন, নেতা মন্ত্রী ছিলেন তাদের মধ্যে, আমি বলেছি, দেখুন, যদি আওয়ামী লীগের প্রতিষ্ঠা লাভ করতে হয়, যদি আবার আমাদের ভালোবাসার দল আওয়ামী লীগকে ক্ষমতায় ফিরিয়ে আনতে হয়, তাহলে আমাদের আবার 71-এ ফিরে যেতে হবে। 71 থেকে ফিরে না গেলে, 71 ধরে ফিরে না গেলে, এইভাবে পরের উপর নির্ভর করে অন্যের দয়ের পাত্র হয়ে আমরা নেত্রীকে নিয়ে খেলা করতে পারিনি। বঙ্গবন্ধু কী করেছিলেন দেখুন, বঙ্গবন্ধুর কথা মনে করুন। 25শে মার্চ রাত্রে তাজউদ্দিন সাহেব, শহীদ নজরুল ইসলাম সাহেব সন্ধ্যার দিকে 32 নম্বরে গিয়ে বঙ্গবন্ধুকে বলেছিলেন, বঙ্গবন্ধু আপনি পালিয়ে যান, আপনি সরে পড়ুন। তার উত্তরে বঙ্গবন্ধু, আজকে অপপ্রচার করা হচ্ছে এটা নিয়ে। বঙ্গবন্ধু সেদিন কী বলেছিলেন, তার নেতাকর্মীদের বলেছিলেন, দেখো, আমি যদি পালিয়ে যাই, ওরা যদি আমাকে না পায়, এই পাকিস্তানি সেনাবাহিনী আর পাকিস্তানের
শয়তান দুষ্কৃতিকারী জেনারেল টিক্কা খান, নিয়াজি, এরা যদি খুঁজে না পায় আমাকে, তাহলে আমার জনগণকে ওরা শেষ করে দেবে। আমার জনগণকে আমি শেষ করে দিতে পারি না। আমার জনগণকে আমি হত্যা করাতে পারি না। আমার জীবন যায় যাবে, আমি তাদের হাতে ধরা দেবো। তারা এসে আমাকে ধরুক, আমাকে মারুক, কিন্তু আমি যদি পালাই, ওরা বলবে যে এই ইন্ডিয়ার গুপ্তচর ইন্ডিয়ার সঙ্গে যুক্তি করে পাকিস্তানকে ভেঙে দেওয়ার জন্যে ভারতে পালিয়ে চলে গেছে। আমি সেটা করতে পারি না একজন জাতীয় নেতা হয়ে। তোমরা পালিয়ে চলে যাও, তোমাদের যে নির্দেশ দিয়েছি তোমরা সেই মতে কাজ করো, আমি আমার বাড়িতে থাকবো। এটাই বঙ্গবন্ধু বলেছিলেন। ভারত বহুবার বঙ্গবন্ধুকে বলেছিলেন যে আপনাদের সেনাবাহিনী সম্পর্কে আপনি সাবধান হন, সেখানে চক্রান্ত চলছে। বঙ্গবন্ধু হেসে ইন্দিরা গান্ধীকে বলেছিলেন, আরে এই বাঙালি আমাকে কি ভালোবাসে আপনি জানেন? বাঙালি আমাকে, পাকিস্তানিরা আমাকে হত্যা করতে পারেনি, আর আমার বাঙালি ছেলেরা আমাকে মারবে, আমাকে হত্যা করবে। ধর রাখেন আপনার রয়ের রিপোর্ট। কিন্তু সেই বাঙালিরাই বঙ্গবন্ধুকে হত্যা করে চিরকালীনভাবে ওই পলাশির প্রান্তরের মতো মির্জাফর যেভাবে মির্জাফর হয়েছিল, বাঙালি সৈন্যরা একদল বাঙালি সৈন্য, দুষ্কৃতিকারী বাঙালি, তারা জাতির পিতাকে হত্যা করে মির্জাফর হিসেবে আবার দ্বিতীয়বার পরিচয় দিয়েছে। শেখ হাসিনাকেও ভারত বারবার সাবধান করেছে, আবার দেশ ছাড়ুন, তার ছেলেকে দিয়ে পর্যন্ত টেলিফোন করানো হয়েছে, জয়কে দিয়ে আমেরিকায়। কিন্তু নেত্রী, ওই যে বাবার মেয়ে তো, জাতির জনক বঙ্গবন্ধু তনয়া, তো সে বলে না, ওরা আমাকে মেরে ফেলবে, আমি দেশ ছেড়ে যাব না। তখন ভারত থেকে ভারতের সেনাবাহিনী এবং রয়ের যিনি প্রধান, তারা ফোন করেছে সেনাবাহিনী প্রধানকে যে শেখ হাসিনা মারা গেলে কিন্তু তোমাদের আবার দুঃখ আছে, আমরা কিন্তু এবার আক্রমণ করব। তার বাবাকে যেভাবে হত্যা করা হয় সেভাবে যদি তাকে হত্যা করা হয়, আমরা কিন্তু এবার খাতির করব না। আমাদের দেশে হাসিনাকে সসম্মানে সশরীরে পাঠিয়ে দেয় হুমকি পেয়ে তারা নেত্রীকে বিমানে করে ভারতে নিয়ে যেয়ে দিল্লিতে নিয়ে রেখে এসেছে। তাই বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনার জীবন রক্ষা হয়েছে, তিনি বেঁচে আছেন। আজকে যে অবস্থা দেখছে আওয়ামী লীগের, আজকে শেখ হাসিনা যদি বেঁচে না থাকতেন, তিনি যদি ওই দিন ওখানে জীবন দিতেন, তাহলে এ কয়দিনে আওয়ামী লীগ ধুয়ে মুছে সাপ হয়ে যেত। আজকে স্বাধীনতার বিশ্বাসী, স্বাধীনতার চেতনায় বিশ্বাসী বাঙালিরা শেখ হাসিনা আছেন বলে তার মুখের দিকে চেয়ে বসে আছে। আর আমরা কি শুনতে পাচ্ছি যে বিদেশে বসে এই আওয়ামী লীগের নেতারা নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ সৃষ্টি করছে। এই বিষয় নিয়ে পরবর্তী ভিডিওতে আমি আসব। আজকে বন্ধুরা আর ভিডিও বড় করব না, আমাদের ধৈর্যচ্যুতি ঘটবে। আজ এই পর্যন্ত বললাম যে বিদেশে বসে ঠিক এই দুর্যোগ মুহূর্তে, যেখানে আমরা কীভাবে দেশে ফিরব, কীভাবে আমাদের কর্মীদেরকে আবার মাঠে নামাবো, সেই চিন্তা করতে হবে, দলকে সুসংগঠিত করতে হবে। তা না, কে নেতা হবে, কে পাতা নেতা হবে, এগুলো নিয়ে একে অপরের বিরুদ্ধে কুচ্ছাটানা করছে। কালকে লন্ডন থেকে আমার এক বন্ধুর বক্তৃতার মাধ্যমে আমি সেটা জানতে পেরেছি। তো যাই হোক, আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দুশ্চিন্তা করবেন না। আমি আশা করি আমাদের নেত্রী বঙ্গবন্ধু তনয়া জাতির পিতার কন্যা শেখ হাসিনা দেশে ফিরবেন। সেটা কতদিনে, কীভাবে, আমি পরপর ভিডিওগুলোর মাধ্যমে সে কথা আপনাদেরকে জানাবো। সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।